আসসালামু আলাইকুম। আমি এস এম মামুন। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। আজ আমরা অধ্যায় 9 অর্থাৎ বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায়ের দ্বিতীয় লেকচার আলোচনা করতে যাচ্ছি। তো তার আগে আমরা দেখে নিই যে আজকে কি কি বিষয়গুলো আলোচনা করা হবে। আজকের পাঠের বিষয়বস্তুগুলো হচ্ছে: 1. ওহমের সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2. তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীর সাথে তড়িৎ বর্তনীর প্রকারভেদ আলোচনা করা হবে। 3 হচ্ছে অ্যামিটার ও ভোল্টমিটার। তো আজ আমরা এই বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমি গত ক্লাসের কিছু কিছু বিষয় পুনরাবৃত্তি করতে চাই। গত ক্লাসে আমি বলেছিলাম যে বিদ্যুতের সাথে 3টি রাশি জড়িত আছে। রাশিগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ I, বিভব পার্থক্য V এবং পরিবাহীর রোধ R। তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এবং রোধ এই 3টি বিষয় লেকচার 1-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাদের বোঝার সমস্যা আছে তারা লেকচার 1-এর ভিডিওটি আরেকবার দেখে নিবে। তো বিজ্ঞানী ওহম এই 3টি রাশিকে একটি সূত্রের সাহায্যে সমন্বিত করেন। ওহমের সূত্রটি মূলত তড়িৎ প্রবাহ I, বিভব পার্থক্য V এবং পরিবাহীর রোধ R কে সম্পর্কযুক্ত করে। এই 3টি রাশিকে একত্র করে ওহমের সূত্র। তো ওহমের সূত্রতে যাওয়ার আগে আমরা এই চিত্রটি খেয়াল করি। চিত্রে একটি পরিবাহী দেখানো হয়েছে। পরিবাহীতে যে দুটি বিন্দু রয়েছে, এই দুটি বিন্দুর বিভব দেয়া আছে। একটি হচ্ছে V1 আর একটি হচ্ছে V2, এবং আমরা মনে করে নেই পরিবাহীর রোধ হচ্ছে R, অর্থাৎ পরিবাহীর ভিতরে যে বিদ্যুৎ প্রবাহের বাধা, এই বাধাটি হচ্ছে R। আমরা আরো মনে করে নেই যে V1 V2 এর চেয়ে বড়। V1 বড় এবং V2 ছোট। এর মানে দাঁড়ালো যে V1 হচ্ছে উচ্চ বিভব এবং V2 হচ্ছে নিম্ন বিভব। তো আমরা জানি যে সবসময় বিদ্যুৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এ কারণে আমি তড়িৎ প্রবাহের যে দিকটি দেখিয়েছি, এই দিকটি হচ্ছে V1 হতে V2 এর দিকে, কারণ V1 উচ্চ বিভব, V2 নিম্ন বিভব। এই দুই বিন্দুর বিভব পার্থক্য অর্থাৎ এদের মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটি হচ্ছে V1 মাইনাস V2। একে আমরা V ধরে নেই। তাহলে আমরা মোটামুটি চিত্র সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলাম। চিত্রে আমার তড়িৎ প্রবাহ I আছে, চিত্রে আমার আছে পরিবাহীর রোধ R, এবং চিত্রে আমি দেখতে পাচ্ছি যে বিভব পার্থক্য হচ্ছে V। তো এই 3টি বিষয়কে বিজ্ঞানী ওহম যে সূত্রের মাধ্যমে একত্রীভূত করেন, সে সূত্রটি হচ্ছে V ইকুয়াল টু IR, অথবা আমরা বলতে পারি I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। উনি গবেষণা করে এই 3টি রাশির মধ্যে এই সম্পর্কটি আবিষ্কার করেছেন, I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R, অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে ভাগ দিতে হবে আমার পরিবাহীর রোধ দ্বারা। আরেকটি বিষয় লক্ষণীয়, এটি গত ক্লাসেও আমি বলেছি, এটি আমাকে বারবারই বলতে হয় বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ এই চ্যাপ্টারগুলো আলোচনা করার ক্ষেত্রে, যে তড়িৎ যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে। বিদ্যুৎ যদি প্রবাহিত হয় উচ্চ বিভব হতে নিম্ন বিভব অঞ্চলের দিকে, তাহলে মনে রাখতে হবে যে ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব হতে উচ্চ বিভব অঞ্চলের দিকে। এই জিনিসটি সবাই খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবে। তো যদি ওহমের সূত্রকে আমরা ভাষা দিয়ে বর্ণনা করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। এখন এখানে একটি নতুন শব্দ এসেছে, ব্যস্তানুপাতিক। এই কথাটির মানে কি? ব্যস্তানুপাতিক কথাটির মানে হচ্ছে উল্টা অনুপাত। যখনই একটি রাশির মান বৃদ্ধি পেলে অন্য আরেকটি রাশির মান হ্রাস পায়, অথবা একটি রাশির মান হ্রাস পেলে অন্য আরেকটি রাশির মান বৃদ্ধি পায়, তখন আমরা বলি যে দুটি রাশির মধ্যে একটি
ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। গত ক্লাসে বা গত লেকচারে আমি যে রোধ নিয়ে আলোচনা করেছিলাম, একটু আরেকবার বলি। রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা। তো বাধা মানে কি? বাধার পরিমাণ যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই বিদ্যুৎ প্রবাহ কমে যাবে, আর বাধার পরিমাণ যদি কম হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ কি হবে? বেড়ে যাবে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে রোধ বিষয়টি হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে উল্টা সম্পর্ক যুক্ত। অর্থাৎ যদি রোধ বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়, আর যদি রোধ হ্রাস পায় তাহলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে তড়িৎ প্রবাহ হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটি দিয়ে এটি বোঝানো হয়েছে যে যখনই তারের রোধ বৃদ্ধি পায় তখনই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, আর যখন তারের ভিতরে রোধ হ্রাস পায় তখন তারের ভিতর দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে। এ কারণে ওহমের সূত্রের ভাষাগত রূপ হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক, কিন্তু ওহমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, অথবা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। এবার ওহমের সূত্রের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় তা আমরা একটু দেখি। ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন এটি কোনো বড় প্রশ্ন নয়। ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। গ্রাফ পেপারের প্রয়োজন নেই লেখচিত্র অঙ্কন করার সময় পরীক্ষায়। আমি এখানে বোঝানোর জন্য গ্রাফ পেপারটি প্রদর্শন করেছি। তো গ্রাফ পেপারের সাথে আমাদের সবারই পরিচয় আছে। গ্রাফ পেপার হচ্ছে ছক কাগজ। ছক কাগজের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর ভাগ করা থাকে। আমরা গণিতে গ্রাফ পেপার নিয়ে অনেক কাজ করেছি। তো গ্রাফ পেপারে প্রথমেই আমাদের যে কাজটি করে নিতে হয় সেটি হচ্ছে যে গ্রাফ পেপারে একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিতে হয়। তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্ক্রিনে দেখালাম। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুটি হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুকে ও প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। এবার আমরা একটু বিজ্ঞানের আলোচনায় চলে যাই। ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করার জন্য এক্স অক্ষে বসাতে হবে বিভব পার্থক্য। আবারও বলি, এক্স অক্ষে বসাতে হবে বিভব পার্থক্য এবং ওয়াই অক্ষে বসাতে হবে তড়িৎ প্রবাহ। এক্স অক্ষে বিভব পার্থক্য আর ওয়াই অক্ষে তড়িৎ প্রবাহ যদি আমরা বসাই তাহলে ওহমের সূত্রের যে রূপটি হয় একটি সরলরেখা। এবং অবশ্যই তোমরা লক্ষ্য করছো যে সরলরেখাটি মূল বিন্দু দিয়ে গমন করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে লেখচিত্রে এক্স অক্ষে বিভব পার্থক্য এবং ওয়াই অক্ষে তড়িৎ প্রবাহ স্থাপন করলে ওহমের সূত্র অনুসারে একটি মূল বিন্দু সরলরেখা পাওয়া যায়। তোমরা উপরের ক্লাসে ওহমের সূত্রের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় তার বাস্তব পরীক্ষা তোমরা করবে যন্ত্রপাতির মাধ্যমে। আপাতত অষ্টম শ্রেণীর ক্লাসের জন্য এতটুকুই যথেষ্ট যে ওহমের সূত্রটি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা একটু ভাষা দিয়ে এটি বর্ণনা করি। তো ভাষা দিয়ে যদি আমি এটি বর্ণনা করতে চাই তাহলে আমি বলতে পারি যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর বিভব পার্থক্য এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ আই স্থাপন করলে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। বাস এতটুকু। তো আমি স্ক্রিনে বিজ্ঞানী ওহমের একটি ছবি দেখিয়ে দিলাম। বিজ্ঞানী ওহম উনি জার্মান বিজ্ঞানী ছিলেন। তো ওনার জন্ম হয়েছিল 1789 সালে এবং উনি মৃত্যুবরণ করেছেন 1854 সালে। তো আমরা আমাদের পরবর্তী আলোচ্য বিষয়ে চলে যাই। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং একটু বড়। তড়িৎ বর্তনী জিনিসটি একটু ধৈর্য ধরে বোঝার, মনোযোগ দিয়ে দেখার দেখতে বলছি। তো তড়িৎ বর্তনী কি? আমরা লেকচার একেও তড়িৎ বর্তনী নিয়ে একটু আলোচনা করেছি। আবার আমরা সেই চিত্রটি একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোষ রয়েছে, বিজ্ঞানের ভাষায় একে বলে কোষ, আর একটি বাতি রয়েছে। আর এই জিনিসটি, যে জয়েন্টটি, এই জয়েন্টটি হচ্ছে সুইচ। বর্তমানে সুইচ খোলা অবস্থায় আছে। তো যদি সুইচ খোলা অবস্থায় থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় না এবং আমরা দেখতে পাচ্ছি যে বাতি জ্বলছে না। কোষের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে কোষের উপরের অংশটুকু হচ্ছে পজিটিভ, নিচের অংশটুকু হচ্ছে নেগেটিভ। এখন যখনই আমি সুইচকে বন্ধ করে দেব তখনই কিন্তু তড়িৎ প্রবাহ
শুরু হবে। এবং যে তীর চিহ্ন দিয়ে আমি তড়িৎ প্রবাহকে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আসলে ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক প্রান্তের দিকে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। জিনিসটা আবার আমি একটু দেখাই। যখন এই সুইচ খোলা থাকে তখন বিদ্যুৎ প্রবাহ হয় না, কিন্তু যখনই সুইচকে আমি বন্ধ করে দিই তখনই কিন্তু বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। আর বিদ্যুৎ প্রবাহ মানেই চার্জের প্রবাহ, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তার মানে তারের ভিতর দিয়ে চার্জ চলাচল করছে, পজিটিভের থেকে চার্জ বের হয়ে এসে বাতি হয়ে এভাবে একটি সম্পূর্ণ চক্র সম্পূর্ণ করেছে। এখানে চার্জগুলি যেন একটি বদ্ধ পথ বরাবর চলাচল করছে এমন মনে হচ্ছে জিনিসটি। তো এই যে বদ্ধ পথটি, যে পথ ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মানে চার্জ প্রবাহিত হচ্ছে, এই বদ্ধ পথটি হচ্ছে কিন্তু বর্তনী। তার মানে চার্জ যে পথে চলাচল করে সে পথটি হচ্ছে কি বর্তনী। যদি এই পথটি না থাকতো তাহলে কিন্তু চার্জ চলাচল করতে পারতো না, আর চার্জ যদি চলাচল না করতো তাহলে কিন্তু বাতিটি জ্বলতো না। আবারও সেই কথাটি আমি বলি যে ইলেকট্রন কিন্তু প্রবাহিত হয় ঋণাত্মক প্রান্ত হতে ধনাত্মক প্রান্তের দিকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় ধনাত্মক প্রান্ত হতে ঋণাত্মক প্রান্তের দিকে। তাহলে মোটামুটি আমরা তড়িৎ বর্তনী সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলাম যে তড়িৎ বর্তনী হচ্ছে আসলে চার্জের চলাচলের পথ। তো দেখি তড়িৎ প্রবাহকে বর্তনীকে একটু সহজ করে আমরা অঙ্কন করেছি। এক্ষেত্রে ওই জটিলতা বাদ দিয়ে শুধু একটি রেখার মাধ্যমে বর্তনীকে প্রকাশ করা হয়েছে। এটা বাতি, এটা হচ্ছে বাতির একটি প্রতীক। খুব সহজে বাতিকে প্রকাশ করার জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। এটি হচ্ছে সুইচ, সুইচ আমরা আগেও দেখেছি। এটি হচ্ছে অ্যামিটার, অ্যামিটার সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে কোষ, কোষের যে প্রতীকটি মানে কোষকে সহজে আঁকার জন্য একটি প্রতীক ব্যবহার করা হয়, একটি বড় দাগ একটি ছোট দাগ, একটি বড় দাগ একটি ছোট দাগ এর মাধ্যমে কিন্তু কোষকে প্রকাশ করা হয়। খেয়াল রাখতে হবে যে বড় দাগটি হচ্ছে পজিটিভ, ছোট দাগটি হচ্ছে নেগেটিভ। এটি হচ্ছে বর্তনীর একটি সহজ রূপ, কারণ ব্যাটারি বা বাতি হুবহু আঁকা সম্ভব না। এই কারণে সহজ করার জন্য এইভাবে একটি বর্তনী অঙ্কন করা হয় রেখার মাধ্যমে। তো বর্তনীর সংজ্ঞাটি কি দাঁড়ালো? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথই হচ্ছে বর্তনী। যখনই আমরা ব্যাটারির সাথে, কোষের সাথে রোধ, বিভিন্ন ধরনের যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র এগুলো যখন যুক্ত করি তখন কিন্তু একটি তড়িৎ বর্তনী তৈরি হয়ে যায় এবং চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ বা খোলা যায়। খেয়াল রাখতে হবে যে সুইচ যখন বন্ধ থাকে, বর্তনী বন্ধ থাকে তখন তড়িৎ প্রবাহিত হবে, আর যখন সুইচ খোলা থাকে তখন তড়িৎ প্রবাহিত হবে না। সে আগের কথা। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে যাই। তড়িৎ বর্তনী মূলত দুই প্রকার। একটি বর্তনীতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলোকে সংযোগ দেওয়া হয়, তো আমরা বৈদ্যুতিক যন্ত্রগুলোকে বর্তনীতে দুই ভাবে সংযোগ দিতে পারি। সংযোগগুলির নাম হচ্ছে এক, শ্রেণী সংযোগ বর্তনী, এবং দুই হচ্ছে সমান্তরাল বর্তনী। নামগুলো কি কি জানলাম আমরা? যে তড়িৎ বর্তনীতে সংযোগ প্রদান করার প্রক্রিয়া হচ্ছে দুটি, একটি হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, আরেকটি হচ্ছে সমান্তরাল বর্তনী। এবার আমরা শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল বর্তনী নিয়ে একটু আলোচনায় যাই। একটু ধৈর্য ধরে আলোচনাগুলো শুনবে, কারণ শ্রেণী সংযোগ এবং সমান্তরাল বর্তনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অষ্টম শ্রেণীর পরে ক্লাস 9-এ উঠে যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য বিদ্যুতের অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চিত্রে আমি তিনটি বাতি দেখিয়েছি। তিনটি বাতি একটি কোষের সাথে সংযুক্ত। আগের মতোই আমরা রেখা দিয়ে তার বুঝিয়েছি, কোষের ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত এগুলোও দেখিয়েছি, এবং একটি সুইচ দেখিয়েছি। তো তোমরা নিজেরাই বলো যে সুইচটি বর্তমানে কি অবস্থায় আছে? সুইচটি বর্তমানে খোলা অবস্থায় আছে। সুইচটি বর্তমানে খোলা। সুইচটি খোলা থাকার কারণে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। এ কারণে বাতিটি জ্বলছে না, বাতিগুলো জ্বলছে না। কিন্তু যখনই সুইচকে আমি বন্ধ করে দেব তখন কিন্তু বর্তনীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং বাতিগুলো জ্বলে উঠেছে। তিনটি বাতি জ্বলে উঠেছে, তিনটি বাতি জ্বলে উঠেছে। এই বিষয়টি মজার। মজার বিষয়টি কি? মজার বিষয়টি হচ্ছে যে একটি সুইচের মাধ্যমে কিন্তু আমি তিনটি বাতিকে জ্বালাচ্ছি।
যখনই আমি সুইচকে খুলে দিচ্ছি, তিনটি বাতি বন্ধ হয়ে গেছে। যখনই আমি সুইচকে বন্ধ করে দিচ্ছি, একসাথে তিনটি বাতি জ্বলে উঠছে। তিনটি বাতি এখানে পরপর সংযুক্ত করার কারণে এই ঘটনাটি ঘটছে। পরপর সংযুক্ত মানে হচ্ছে এই 1 নং বাতির সাথে 2 নং বাতি, 2 নং বাতির সাথে 3 নং বাতি একটার পর একটা পরপর একটার পর একটা সংযুক্ত করা হয়েছে। এ কারণে কিন্তু আমরা একটি সুইচের মাধ্যমে কিন্তু তিনটি বাতি জ্বালাতে পারছি। যদি কোনো কারণে এই তিনটি বাতির একটি বাতি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বাকি দুটি বাতি ঠিক থাকলেও ওগুলো জ্বলবে না। যদি কোনো কারণে এই বর্তনীর এই তারের কোনো একটি অংশে যদি গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু একটি বাতিও জ্বলবে না। তিনটি বাতি কিন্তু একটির সাথে আরেকটি যুক্ত। বর্তনীতে কোনো ধরনের সমস্যা হলে বা যে কোনো একটি বাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি বাতিগুলো ঠিক থাকলেও ওগুলো জ্বলবে না। তো এই ধরনের যে বর্তনী, মানে এক সুইচে একসাথে অনেকগুলি যন্ত্র কাজ করা শুরু করে, এই ধরনের বর্তনীকে আমরা বলতে পারি শ্রেণী সংযোগ বর্তনী। এই বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলোকে পরপর একটির পর একটি শ্রেণীতে সংযোগ দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে যেখানে যন্ত্রের সংখ্যা অনেক বেশি, তো বেশি যন্ত্রের জন্য প্রত্যেকটি যন্ত্রের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা সম্ভব হয় না। এ কারণে ওই সকল জায়গায় শ্রেণী সংযোগে উপকরণগুলোকে সংযুক্ত করতে হয়। এবার আমরা আরেক ধরনের সংযোগ দেখি। এবার চিত্রে আগের মতোই আমি তিনটি বাতি দেখিয়েছি, তবে বাতিগুলোকে একটু ভিন্নভাবে আমি সংযোগ করেছি। আগের মতো না, আগে যেরকম বাতিগুলোকে আমি পরপর সংযুক্ত করেছিলাম, এবার কিন্তু বাতিগুলোকে আমি একটু আলাদা লাইনে, অনেকটা রেল লাইনের মতো আলাদা আলাদা ভাবে সংযুক্ত করেছি। প্রতিটি বাতির জন্য কিন্তু একটি আলাদা লাইন রয়েছে। এবং আগের ক্ষেত্রে, আগের যে চিত্রটি দেখালাম, আগের যে সংযোগটি দেখালাম, সেখানে কিন্তু তিনটি বাতির জন্য আমার একটি সুইচ ছিল। এখানে কিন্তু আমি তিনটি বাতির জন্য তিনটি পৃথক সুইচ দেখিয়েছি। 1 নং বাতির জন্য 1 নং সুইচ, 2 নং বাতির জন্য 2 নং সুইচ এবং 3 নং বাতির জন্য 3 নং সুইচ। তিনটি বাতির জন্য তিনটি আলাদা সুইচ। তো যখনই আমি 1 নং সুইচকে অন করে দেব, তোমরা দেখতে পাচ্ছ যে 1 নং সুইচ অন করার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে এবং 1 নং বাতিটি জ্বলে উঠেছে। কিন্তু 1 নং বাতির যে সুইচ, এটির সাথে 2 নং বাতির কোনো সম্পর্ক নেই। 2 নং বাতির সুইচ আলাদা। তাই 1 নং বাতির সুইচ বন্ধ থাকলেও 2 নং বাতির সুইচ যেহেতু খোলা অবস্থায় রয়েছে, সেহেতু 2 নং বাতিটি জ্বলছে না। একই কথা আমি 3 নং বাতির জন্য বলতে পারি। 1 নং সুইচটি শুধু 1 নং বাতির জন্য প্রযোজ্য। যখনই আমি 1 নং সুইচ বন্ধ করে দেব, 1 নং বাতিটি জ্বলে উঠবে। যখন আমি 2 নং সুইচটি বন্ধ করে দেব, তখন 2 নং বাতিটি জ্বলে উঠবে এবং চিত্রে তোমরা দেখতে পাচ্ছ 2 নং বাতির ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যখন সুইচ খোলা অবস্থায় আছে, কোনো বিদ্যুৎ প্রবাহ নেই, কোনো ওই যে লাল রঙের তীর চিহ্নগুলো নেই। কিন্তু যখনই আমি সুইচকে বন্ধ করে দিলাম, তখনই কিন্তু এই লাল রঙের তীর চিহ্নগুলো দেখা যাচ্ছে যে 2 নং বাতির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যখনই আমি 3 নং সুইচটিকেও বন্ধ করে দিলাম, তখন 3 নং বাতির ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই বর্তনীতে আমরা কি দেখলাম, বা এই বর্তনীর সাথে আগের বর্তনীর মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে যে আগের যে বর্তনী, অর্থাৎ শ্রেণী সংযোগে আমরা দেখেছি যে একাধিক বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য একটি সুইচ ব্যবহার করা হয়। ওই একটি সুইচে চাপ দিলে সবগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি একসাথে কাজ করা শুরু করে এবং কোনো কারণে যদি শ্রেণী সংযোগে একটি যন্ত্র নষ্ট হয়ে যায়, তাহলে বাকি যন্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে প্রতিটি যন্ত্রের জন্য আলাদা আলাদাভাবে সুইচ রয়েছে এবং প্রতিটি যন্ত্রের জন্য আলাদা বর্তনী রয়েছে। একটি যন্ত্রের বর্তনীর সাথে আরেকটি যন্ত্রের বর্তনীর কোনো সম্পর্ক নেই। এখানে যদি 2 নং বাতিটি নষ্ট হয়ে যায়, তাহলে শুধু 2 নং বাতিটি বন্ধ হয়ে যাবে, কিন্তু 1 নং এবং 3 নং বাতি কিন্তু চলতে থাকবে, যেহেতু তাদের পথ আলাদা, পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার যদি কোনো কারণে 1 নং বাতিটি নষ্ট হয়ে যায় বা 1 নং বাতির সুইচ আমি বন্ধ করে দিই, তাহলে শুধু 1 নং বাতিটি বন্ধ হয়ে যাবে, 2 আর 3 নং বাতি কিন্তু চলতে থাকবে। তাহলে এই ধরনের সংযোগকে আমরা বলতে পারি সমান্তরাল সংযোগ। এবার সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা বাসা বাড়িতে
যে সংযোগ ব্যবহার করি, নিশ্চয়ই আমরা বাসায় ফ্যান ব্যবহার করি, লাইট ব্যবহার করি, টিভি চালাই। তো বাসা বাড়িতে যখন আমরা এই যে যন্ত্রগুলোকে চালু করি, যখন আমরা সুইচ দিই, তখন কি ঘটে? ফ্যানের সুইচ দিলে কি বাতি জ্বলে ওঠে? না। আমরা বাসা বাড়িতে যে ব্যবস্থা ব্যবহার করি, যে সিস্টেমটি ব্যবহার করি, যে সংযোগটি ব্যবহার করি, এই সংযোগে কিন্তু প্রতিটি যন্ত্রের জন্য আলাদা সুইচ থাকে। যখন আমি ফ্যানের সুইচে চাপ দিই, তখন শুধু ফ্যানটি চলতে থাকে, ফ্যানের সুইচের সাথে বাতির সুইচের কিন্তু কোনো সম্পর্ক নেই। আবার যখন আমি বাতি জ্বালাই, তখন কিন্তু ফ্যান চলে না, তখন শুধু বাতিই জ্বলে। তার মানে এ থেকে আমরা বুঝতে পারলাম যে বাতি আর ফ্যানের যে সংযোগটি এটি সম্পূর্ণ পৃথক। তার মানে এ থেকে আমরা এটিও বুঝতে পারলাম যে বাসা বাড়িতে আমরা যে সংযোগ ব্যবহার করি, এই সংযোগটি হচ্ছে সমান্তরাল সংযোগ। যদি বাসা বাড়িতে আমি সমান্তরাল সংযোগ ব্যবহার না করতাম, তাহলে কি করতো? তাহলে দেখা যেত যে আমি বাতি জ্বালালাম, বাতির সাথে ফ্যানও চলা শুরু করলো, বা আমি ফ্যান চালালাম, ফ্যানের সাথে টিভিও চলা শুরু করলো, বা আমি বাসার কোনো একটি যন্ত্র চালু করলাম, বাসার সকল যন্ত্র একসাথে চালু হয়ে গেল, যেটি আসলে অসম্ভব। এতে বিদ্যুতের অপচয় হবে অনেক বেশি। এই কারণে বাসা বাড়িতে কখনো শ্রেণী সংযোগ দেওয়া হয় না। বাসা বাড়ির যন্ত্রপাতিগুলো সবসময় সমান্তরাল সংযোগে যুক্ত করা হয়, ঠিক যেরকম আমি চিত্রের মধ্যে দেখিয়ে দিলাম। তো এবার আমরা একটু ভাষায় চলে যাই। ভাষা দিয়ে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে আমাকে বলতে হয় যে কোনো বর্তনীতে যদি বৈদ্যুতিক উপকরণগুলো এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রথমটির সাথে দ্বিতীয়টি, দ্বিতীয়টির সাথে তৃতীয়টি এভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে, তাহলে এ ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। একটু আগে আমরা শ্রেণী সংযোগের উপর একটি অ্যানিমেশন দেখে এসেছি। তো এখানে শ্রেণী সংযোগের একটি বর্তনী দেখানো হচ্ছে, সহজ সরল বর্তনী। দুটি বাতিকে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়েছে, সে আগের মতোই ব্যাটারি আছে, সুইচ আছে, এবং শ্রেণী সংযোগে বাতিগুলো যুক্ত। কোন একটা বাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিতীয় বাতিটি ভালো থাকলেও সেটি জ্বলবে না, কারণ শ্রেণী সংযোগে বৈদ্যুতিক যন্ত্রগুলো একটির সাথে আরেকটি যুক্ত অবস্থায় থাকে, একটির উপর আরেকটি নির্ভরশীল থাকে। এবার সমান্তরাল সংযোগের ক্ষেত্রে পরিচয় দিতে গিয়ে আমি বলতে পারি যে যদি বৈদ্যুতিক যন্ত্রগুলো একটি প্রান্ত, সবগুলো প্রান্ত এক বিন্দুতে, বাকি প্রান্তগুলো এক বিন্দুতে যুক্ত হয়, তাহলে এ ধরনের সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ। যেমন এই বাতির এই তারটি আর এই বাতির এই তারটি, দুটি তারই কিন্তু এসে এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। আবার ডান দিকের এই তারটি দুটি বাতির ক্ষেত্রে এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। তার মানে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রগুলোর একটি সাধারণ প্রান্ত থাকে, একটি কমন প্রান্ত থাকে, ওই প্রান্তে এসে সবগুলো কানেকশন এসে যুক্ত হয়। এবং প্রতিটি যন্ত্রের জন্য কিন্তু আলাদা পথ থাকে। যেমন R1 বাতির জন্য হচ্ছে এই পথ, এই পথটি হচ্ছে R1 বাতির জন্য, আর এই পথটি হচ্ছে R2 বাতির জন্য। এ কারণে সমান্তরাল সংযোগে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রের আলাদা সুইচ থাকে, একটি জ্বালালে আরেকটি জ্বলে না, একটি চালু করলে আরেকটি চলে না, একটির সাথে আরেকটি কোনো সম্পর্ক থাকে না। সমান্তরাল সংযোগে প্রতিটি বৈদ্যুতিক উপকরণ আলাদা আলাদা ভাবে ব্যাটারির সাথে সংযুক্ত থাকে। তো আমরা প্রায় আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, যে একটি হচ্ছে শ্রেণী সংযোগ, আর একটি হচ্ছে সমান্তরাল সংযোগ। এবং আমরা এও জানলাম যে বাসা বাড়িতে সমান্তরাল সংযোগ উপযোগী। যাদের বিষয়টিতে সমস্যা আছে, তারা ভিডিওটি আরেকবার দেখে নিবে। আরেকবার দেখে নিলে আমার মনে হয় না যে সমান্তরাল সংযোগ আর শ্রেণী সংযোগে কারো কোনো সমস্যা থাকবে। এবার আমরা দুটি বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করি, বৈদ্যুতিক যন্ত্র আলোচনা করি। এই যন্ত্র দুটি হচ্ছে এক ধরনের মিটার। আমরা জানি যে বিদ্যুতের সাথে তিনটি রাশি জড়িত আছে, একটি হচ্ছে তড়িৎ প্রবাহ, আরেকটি হচ্ছে বিভব পার্থক্য, আরেকটি হচ্ছে রোধ। তিনটি রাশিকে মাপার জন্য তিনটি আলাদা মিটার রয়েছে। এর মধ্যে আমরা প্রথমেই যাই যে বিদ্যুৎ প্রবাহ আমরা কিভাবে মাপবো। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। এই যন্ত্রের সাহায্যে অ্যাম্পিয়ার এককে আমরা কিন্তু আগেই জেনে এসেছি লেকচার 1-এ যে অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। তো অ্যামিটার যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাপকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। চিত্রে আমি একটি অ্যামিটার দেখিয়ে দিলাম। তো এটি একটি অ্যামিটার, অ্যামিটারের মধ্যে কাটা আছে, এবং অ্যামিটারে কিছু এদিকে সংযোগ করার জন্য, তার লাগানোর জন্য কিছু
বাটন আছে। অবজেক্টিভের জন্য, নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য মনে রাখতে হবে অ্যামিটারকে সবসময় বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়। অ্যামিটারকে কি করতে হয়? বর্তনীর সাথে সবসময় শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। একইভাবে আমরা ভোল্টমিটার সম্পর্কে জানি। ভোল্টমিটার হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্র দুটি বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করে। দুটি বিন্দুর মধ্যকার যে বিভব ব্যবধান, এই ব্যবধানটি সে সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারে। আমরা জানি যে বিভব পার্থক্যের একক হচ্ছে কি? ভোল্ট, যেটি আমরা লেকচার একে আলোচনা করেছি। তো চিত্রে আমি একটি ভোল্ট মিটার প্রদর্শন করলাম। অনেকে মনে করতে পারে যে ভোল্ট মিটার আর অ্যামিটার দুইটার চিত্র তো একই রকম দেখা যায়। আসলে বাইরে থেকে দুটি যন্ত্রকে একই রকম দেখা গেলেও ভিতরের গঠন কিন্তু কিছুটা আলাদা। এটি তোমরা উপরের ক্লাসে জানতে পারবে। ভোল্টমিটার আর অ্যামিটার বাইরে থেকে একই রকম দেখা যায়, কিন্তু তাদের ভিতরের সংযোগ, ভিতরের যন্ত্রপাতিগুলো আলাদা। তবে চিনার উপায় হচ্ছে যে ভোল্টমিটারের মধ্যে একটি ভি লেখা থাকে, আর অ্যামিটারের মধ্যে এই জায়গায় একটি বড় হাতের এ লেখা থাকে। নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে ভোল্টমিটারকে সমান্তরালে সংযুক্ত করতে হয়। আবারও বলি কথাটি, ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করতে হয়, যেখানে অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়। অ্যামিটারকে শ্রেণী সংযোগে এবং ভোল্টমিটারকে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়। তাহলে মোটামুটি আমাদের আলোচনার এখানেই শেষ। এবার বাসায় কিছু কাজ দিয়ে দিচ্ছি আমি, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো প্রশ্নগুলি সবাই খেয়াল করি। 1 নম্বর হচ্ছে ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্রটি লিখো, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ওহমের সূত্রটি যখন লিখতে বলা হয় তখন তোমরা ওহমের সূত্রের যে ভাষা, বাংলা ভাষায় যে বর্ণনাটি রয়েছে সেই বর্ণনাটি লিখবে। 2 হচ্ছে বর্তনী কি। 3 শ্রেণী সংযোগ বর্তনী ও সমান্তরাল বর্তনী কি, এবং অবশ্যই এগুলোতে চিত্র দিয়ে দিবে বর্তনীর চিত্র। 4 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাসাবাড়ির জন্য কোন ধরনের সংযোগ উপযোগী। আমরা আলোচনা থেকে জেনেছি যে বাসাবাড়ির জন্য সমান্তরাল সংযোগ উপযোগী। 5 হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার কি। এটিও জ্ঞানমূলক প্রশ্ন যে অ্যামিটার কি আর ভোল্টমিটার কি। তাহলে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।